নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে রাখি যে আমার যে অনলাইনের প্রেডিকশন, আমি কিভাবে অনলাইনের প্রেডিকশন করি, কি রকম অনলাইনের প্রেডিকশন করি, এইগুলো মানুষকে জানানোর জন্য অনলাইনের প্রেডিকশন কেবলমাত্র ইউটিউবেই কিন্তু আমি পাবলিশ করি তা নয়। আমি আমার যে টেলিভিশনের অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু বেশ অনেক কটাই কিন্তু অনলাইন প্রেডিকশন আমি টেলিকাস্ট করেছি ইতিমধ্যেই। আমি যখন অনলাইনের প্রেডিকশন টেলিকাস্ট করেছি, বিশেষ করে স্টুডিওতে বসে যেইগুলো আমি অনলাইনের প্রেডিকশন করেছি, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে অনলাইনের প্রেডিকশন করতে হলে 9903136903 তে হোয়াটসঅ্যাপ করতে হবে। অনলাইন প্রেডিকশনের জন্য 7003055489 আমার এই যে অফিস নাম্বার বা বুকিং নাম্বার, আবার বলছি 7003055489 এই নাম্বারটা কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও আমি যেটা দেখলাম, যার প্রেডিকশন কি করছি তার অভিভাবক বা সে আমি জানি না, আমার যে অফিস নাম্বার, যে বুকিং নাম্বার, সেইখানে ফোন করে তারা কিন্তু এই জাতকের প্রেডিকশন করাতে চায় সেটা জানিয়েছেন। কেন? তার মানে আপনারা সঠিক মতন আমার টেলিভিশনের অনুষ্ঠান দেখেন না। কেননা আপনারা যে আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী এই চ্যানেলটি দেখেন না, বোঝাই যাচ্ছে। কেননা চ্যানেলটি দেখে যদি আপনারা অনলাইন প্রেডিকশন করতে চাইতেন তাহলে যোগাযোগটা করতেন কিন্তু 9903136903 এখানে টেক্সট করতেন, কেননা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কোনো ফোন কল রিসিভ করা হয় না। আপনাদেরকে তাই জন্য বারংবার ধরে জানিয়ে রাখছি, যারা যারা অনলাইনের প্রেডিকশন করাতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে কোনো নমস্কার স্যার, প্রণাম নেবেন স্যার, কোনো কিছু নয়। প্রথমেই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে দিলাম। যদি মে বি, মে নট বি থাকে, আমার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এর মধ্যে কিছুটা হয়তো ভুল থাকলেও থাকতে পারে, তাহলে চোখের ছবি পাঠিয়ে দেবেন। এই চোখের ভেতরের যে কালো অংশ, সেই কালো অংশটা যেন ভালো করে দেখা যায়, কর্নিয়ার ছবিটা পাঠিয়ে দেবেন। দুই চোখের ছবি পাঠিয়ে দেবেন। যদি কখনো মনে হয় যে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ভুল হলেও হতে পারে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠাবার পর চোখের ছবিও পাঠিয়ে দেবেন। কেননা চোখের কর্নিয়ার দ্বারা কিন্তু ক্যালকুলেট করে নেওয়া যায় যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা পাঠানো হয়েছে সেটা সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে তাহলে রেকটিফাই করে নেওয়া যায়। আর যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ একেবারে না থাকে তাহলে চোখের ছবি পাঠিয়ে দেবেন। এটা বহুবার ধরে বলেছি। এই যে অনলাইন ব্যাপারে সমস্ত কিছু, অনলাইনের প্রেডিকশন সংক্রান্ত সমস্ত কিছু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, কখনো ফোন করবেন না এই নাম্বারটাতে 9903136903 তে। আমি এই জাতকটিকেও জানিয়ে রাখছি, তুমি এই প্রেডিকশনটি শোনার পর তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো রকমের যদি কোনো রকমের কথাবার্তা থাকে, সেটা কখনো আমার অফিস নাম্বারে কিন্তু কখনো ফোন করবে না। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 সেখানে কিন্তু তুমি টেক্সট করবে। আমি অবশ্যই তার রিপ্লাই দেব হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে। এই প্রেডিকশনটি শুরু করার আগে একটু নিয়মটা বলে দিই। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাওয়ার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে নেট যদি না থাকে বা দেখা গেল আমি মারাত্মক বিজি, এই সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন
প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যখনই লিঙ্কটি পেলেন তৎক্ষণাৎ সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ কোনো কারণে যদি চ্যানেলটি দেখা গেল ডিলিট হয়ে গেল, ব্লক হয়ে গেল, তাহলে আপনারা আপনাদের মূল্যবান যে প্রেডিকশন সেই প্রেডিকশনটাকে কিন্তু হারিয়ে ফেলবেন। তাই জন্য সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের। আর যারা যারা চেম্বারে একদম ফেস টু ফেস আমার সামনে প্রেডিকশন করাতে চান, চেম্বারে আসতে চান, তাদেরকে জানিয়ে রাখি আমার বুকিং নাম্বার, আমার অফিস নাম্বার, সেখানে কিন্তু আমি কোন রকমের সেই ফোন কলগুলো কিন্তু রিসিভ করি না। এটা মাথায় রেখে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করবেন। নাম্বারটা হচ্ছে 7003055489। আবার বলছি 7003055489। এখানে কিন্তু ফোন করতে হবে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। ফোন করে নিজেদের নামটা নথিভুক্ত করাবেন। জন্মছক কি এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি বহুবার ধরে বলেছি। আমার মনে হয় এই জাতকটি আমার ইউটিউব চ্যানেল ফলো করে না বা খুব একটা মনোযোগ দিয়েও আমার টেলিভিশনের অনুষ্ঠান দেখে না, তাই একটু সংক্ষেপে বলে দিই। আমরা যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান থাকে সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলা হয়। মনে রাখা দরকার যে আমরা এই কথাটা কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছি, ভাগ্যে যা আছে তাই হবে, নিয়তিতে যা আছে তাই হবে, বুঝলি, সবই আগে থেকে কিন্তু লেখা হয়ে গেছে। এই কথাগুলো শুনেছি না? মনে রাখা দরকার এই কথাগুলো আলটিমেট কিন্তু আমাদের ভাগ্যকে নির্দেশ করছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মতে এই যে কথাগুলো কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত জন্মছকের মধ্যে দিয়ে। তার কারণ জন্মছককে অ্যানালাইসিস করলে জন্মছক দ্বারা কিন্তু বোঝা যায় যে আমি ডাক্তার হব নাকি উকিল হব, নাকি খেলোয়াড় হব, নাকি শিক্ষক হব, নাকি বিজনেসম্যান হব, নাকি সার্ভিস হোল্ডার হব, কোনটা হব। এই রুটগুলো কিন্তু জানা যায়। আলটিমেট সেই রুটগুলোকে অ্যাচিভ করতে হয় কিন্তু কর্মের মধ্যে দিয়ে। কিন্তু আমার জন্মছকের মধ্যে যদি খেলোয়াড় হওয়া না থাকে তাহলে আমি 24 ঘন্টা মাঠে পড়ে আছি, 24 ঘন্টা প্র্যাকটিস করছি, আমি দারুণ পাওয়ারফুল খেলোয়াড়, তবুও আমি প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারবো না বা প্রফেশনালি খেলোয়াড় আমি হতে পারবো না। সেটা আমার শখ থেকে যেতে পারে, শখ হতে পারে, কিন্তু প্রফেশনালি কখনো কিন্তু আমি খেলোয়াড় হয়ে উঠতে পারবো না। জন্মছক দ্বারা কখনো কিন্তু ক্যালকুলেশন, মনে রাখা দরকার, প্রেডিকশন বা ক্যালকুলেশন করা হয় না। জন্মছক জানান দেয় আমার জীবনে, আমার বিবাহিত জীবনে সুখ আছে কিনা, সমৃদ্ধ হব কিনা, আমার ব্যবসাতে কোন ব্যবসা করলে ভালো বা আমার ব্যবসাতে শুভ কিনা, আমার কর্মকে কতটা সফলতা আমি অর্জন করতে পারি, আমি জীবনে কতটা আনন্দ পেতে পারি, আমি জীবনে কতটা ব্যর্থ হতে পারি, আমি কোন দিকে গেলে সফল হতে পারি। এই এভরিথিং কিন্তু জন্মছক একদম 100% পুঙ্খানুপুঙ্খ বলে দিতে পারে। কিন্তু দেখা গেল তারপর যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেল, যেই সফলতাটা আমার আছে জন্মছকের মধ্যে, প্রাপ্তির জায়গা বা যেই রুটে গেলে আমার সফল হওয়ার ইঙ্গিত বহন করছে, যেই রুটটা আমি সেই রুটেই যাচ্ছি বা যতটুকু সফল হওয়ার আছে, দেখা যাচ্ছে আমি হতে পারছি না। কেন হতে পারছি না? কিসের জন্য হতে পারছি না? কি কারণের জন্য হতে পারছি না? এই কি, কেন, কি কারণ, এইগুলোকে যদি জানতে হয় এবং আজ থেকে টিল ডেট পুঙ্খানুপুঙ্খ অ্যাকুরেট প্রেডিকশন যদি আপনার পেতে হয়, তাহলে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা মাস্ট মাস্ট মাস্ট। আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের দ্বারা ক্যালকুলেট করে যে ছকটা ক্রিয়েট করা হচ্ছে তাকে জন্মছক বলে।
তারপর আমাদের 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হচ্ছে। এই যে আমাদের বয়স বাড়ছে, তার সাথে সাথে আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হচ্ছে। সেরকম এই যে জন্মের সময় যে গ্রহগুলো, সেইগুলোও কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর নির্ভর করে গোচরগত ট্রানজিটগত অবস্থার অনুযায়ী যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। কিন্তু মনে রাখা দরকার, জন্ম ছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে গেলে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন এবং পিওর ম্যাথ তোমাকে জানতেই হবে। কোন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ বা ক্যালকুলেশন নয়, কিন্তু পিওর সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন তোমাকে জানতেই হবে। তাই জন্য কোন অ্যাপসের বাবার ক্ষমতা হয়নি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে। তাই জন্য অশিক্ষিত, ভরংবাজি, মিথ্যাচারী কোন অ্যাস্ট্রোলজার কখনো স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। আজকের দিনের সো কল্ড সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজাররা তাই জন্য জন্ম ছক দ্বারা ক্যালকুলেট করে, কিন্তু কখনো স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না, কেবলমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া। তার কারণ এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এটা পুরোপুরি কিন্তু সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন। আমি যদি জন্মছকটি লক্ষ্য করি, এই জন্মছকটি বলার আগে জানিয়ে রাখি, কেননা কোনো কারণে যদি দেখা যায় যে আমি ডেটাগুলোকে ইনপুট করতে ভুল করেছি, হতেও তো পারে, তাই জন্য জানিয়ে রাখি যে 24/2/2003 অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2003 সালে এই জাতকটি কিন্তু জন্মগ্রহণ করেছে। এই টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা আমি উজ্জ্বল রাখলাম। আমি যদি জন্মছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতকের কিন্তু কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি। 1 নম্বর ঘরে বৃহস্পতি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 5 নম্বর ঘরে কেতু, চন্দ্র এবং প্লুটো, 6 নম্বর ঘরে শুক্র এবং মঙ্গল, 7 নম্বর ঘরে নেপচুন এবং বুধ, 8 নম্বর ঘরে সূর্য, ইউরেনাস, 9 নম্বর, 10 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 11 নম্বর ঘরে রাহু এবং শনি, 12 নম্বর ঘরে কোন গ্রহ নেই। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, মানে আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান, তাহলে 1 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 2 নম্বর ঘরে ইউরেনাস, 3 নম্বর ঘরে মঙ্গল, 4 নম্বর ঘরে বুধ, নেপচুন, প্লুটো এবং রাহু, 5 নম্বর ঘরে চন্দ্র, 6 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 7 নম্বর ঘরে শনি এবং শুক্র, 8 নম্বর ঘরে রবি, 9 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 10 নম্বর ঘরে কেতু এবং বৃহস্পতি, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোন গ্রহ নেই। এই যে জন্ম ছকটা, এই জন্ম ছকটাকে সামনে রেখে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এই যে দুটো ছকের মধ্যে যে একত্রীকরণ সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, তার দ্বারাই কিন্তু প্রেডিকশন করতে হয়। মনে রাখা দরকার, জন্ম ছক দ্বারা যারা প্রেডিকশন করে তারা কখনো 30, মানে খুব যদি নলেজ থাকে তবুও 30 থেকে 40% বেশি অ্যাকুরেট তারা প্রেডিকশন করতে পারে না। মনে রাখা দরকার, হাতের মধ্যে কখনো কোনো মতেই কিন্তু স্টোন পড়বে না, কেননা স্টোনগুলো যে মিথ্যে আমি বলছি না, অনেকে অল স্টোন ব্যবহার করে, কিন্তু স্টোন সত্যি হতে পারে, কিন্তু স্টোন কখনো কোনো মানুষের গ্রহগত নেগেটিভিটিকে অফ করতে পারে না, বরং ইনক্রিজ করে দেয়। মনে রেখো, টোটকা পদ্ধতি আমাদের মেরুদণ্ডটাকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। শটে শটটাং কখনো কোনো মতেই এই চিন্তাধারাটা আনবে না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাই জন্য সেই এবিলিটিটাকে গেইন করার প্রয়োজন। তাই জন্য কখনো কিন্তু টোটকা পদ্ধতি, একটা লাল শালুর মধ্যে সাদা চন্দন আর পায়রার গু মিশালাম, মিশিয়ে পকেটে রাখলে অর্থবর্ষণ হবে, এইগুলো দিয়ে ওই ইউটিউবে বা শর্টে লাইক পাওয়া যায়, অনেকে হয়তো দেখবে, ভিউয়ার্স পাওয়া যায়, কিন্তু জীবনের টাই ফিস হয়, এটা মাথায় রেখো। মনে রেখো, আমার যে গ্রহগত নেগেটিভিটি সেটা কখনো অন্য কেউ যোগ্য করছে,
অন্য কেউ আমার নামে সংকল্প করছে, আহুতি দিচ্ছে, তার দ্বারা কখনো আমার গ্রহের নেগেটিভিটিকে কাটানো সম্ভব নয়। মানসিক ভাবে শিক্ষিত হওয়াটা ভীষণ ভীষণ এবং ভীষণ প্রয়োজন। মনে রেখো, ঈশ্বর, পরমেশ্বর, ভগবান, তাকে ভক্তি করো, তাকে বিশ্বাস করো, সবকিছু করো, কিন্তু তার সামনে গিয়ে হাত জড়ো করে ভিক্ষা চাওয়া বা তাকে পুজো আচ্ছার মধ্যে দিয়ে কখনো যেমন সফলতা অর্জন করা যায় না, কনফিডেন্ট হওয়া যায় না, সেরকম গ্রহের নেগেটিভিটি কখনো কিন্তু কোনো পুজো আচ্ছার মধ্যে দিয়ে কাটানো যায় না। সেটা তোমার স্পিরিচুয়াল জায়গা হোক, ভক্তির জায়গা হোক, শ্রদ্ধার জায়গা হোক, কিন্তু এই পুজোর মধ্যে দিয়ে বা ভগবানের সামনে হাত জড়ো করার মধ্যে দিয়ে, এইগুলোর মধ্যে দিয়ে জীবনে কখনো কোনোদিন কোনোভাবে সফলতা আসে না। আর গ্রহগত নেগেটিভিটি কখনো কিন্তু কোনো পুজো আচ্ছার মধ্যে দিয়ে কাটে না। এই সত্যগুলোকে যদি স্বীকার করে নিতে পারো, এই সত্যগুলোকে যদি মেনে নিতে পারো, তাহলেই কিন্তু তুমি অন্তত কয়েক ধাপ এগিয়ে গেলে সফলতার দিকে। তার কারণ এই চিন্তাগুলোই কিন্তু আমাদের বিফলতার কাণ্ডারি হয়ে যায়, বিফলতার দিকে আমাদের আস্তে 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 নিয়ে চলে যায়। মনের মধ্যে সংস্কারাচ্ছন্ন যে আমাদের উন্মুক্ত মানে যে মনটা রয়েছে, যে চেতনা রয়েছে, যে কাঠামো রয়েছে, সেটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এগুলোকে মাথায় রাখবে। প্রথমে যদি আমি এই জাতকের রবি গ্রহটাকে লক্ষ্য করি, রবি, তাহলে রবি কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাই তো? কিন্তু সেই রবি 8 নাম্বার ঘরে কিন্তু বসে আছে, এবং যে ঘরে বসে আছে সেই ঘরটা কিন্তু শনির ঘর। সেকেন্ড হাউস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমি যা করছি তার মধ্যে দিয়ে প্রফেশনালি কতটা সফল হতে পারি। ফার্স্ট, সেকেন্ড হাউস দ্বারা আমরা বুঝতে পারি যে আমি আমার কর্মের মধ্যে দিয়ে কতটা অর্থ উপার্জন করতে পারি। অর্থ জীবন না হলেও জীবন গাড়ির পেট্রোল কিন্তু অর্থ, অর্থ ছাড়া জীবন গাড়ি একটা পাও এগোবে না। তাহলে আমি আমার কর্মের মধ্যে দিয়ে আমার সারা জীবনে কত অর্থ উপার্জন করব, সেটাও কিন্তু বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমি আমার কতটা সঞ্চয় করতে পারবো সেটাকেও কিন্তু বোঝা যায়। এখন সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে চলে গেছে, সুতরাং এই জাতকটির 2 নম্বর ঘর এবং 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স জানান দিচ্ছে যে যে যা কিছু কর্মের জন্য শিখছে বা প্ল্যানিং করছে, সেটা কখনো তাকে অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক সফলতা দেবে না আজকের দিনে যে অবস্থানটা রয়েছে। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে আমার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিও কিন্তু সেকেন্ড হাউস দ্বারা নির্ধারণ করা হয়। আমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু সফলতার জন্য উপযুক্ত নয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সফল হওয়ার জন্য মনে রাখা দরকার, একটা 10 বছর 12 বছরের ছেলেকে যদি বলা হয় হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি, আই শ্যাল বি এ পাইলট, আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল বি এ এটসেট্রা এটসেট্রা, দ্যাটস দ্য লাইফ ফর মি বলবে। এই জাতকের ক্ষেত্রে সেকেন্ড হাউস এবং 8 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর এবং 8 নাম্বার ঘর যখন একত্রিত হয়ে যায়, তখন প্রবলেমটা কি হয়ে যায় যে আলটিমেট আমি কি হতে চাই, আলটিমেট আমার প্রফেশনটা কি হবে, আলটিমেট আমার জীবনের সফলতা, অর্থ বাদ দিয়ে জীবনের সফলতা কদাপি হয় না, যারা বলে মিথ্যে কথা বলে। এইটা সম্পর্কেই সে কিন্তু এখনো ধোঁয়াশা। সে কিন্তু বিক্ষিপ্ত ভাবে এইটা করব, ওইটা করব, ওইটা করব, এইটা করব, এইটা শিখি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে গেছে তার। কিন্তু তার ফলে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, আমি পাখির চোখের মনি দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই জাতকটি কখনো বলবে না। এই জাতকটির মধ্যে আলটিমেট কি করলে আমি আমার প্রফেশনালি সফল হতে পারবো,
সেইটা নিয়ে সে এখন দ্বন্দ্বের মধ্যে রয়েছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা দরকার, সেকেন্ড হাউস এবং 8 নাম্বার ঘরের সাথে 8 নাম্বার ঘর কিন্তু 8 নাম্বার ঘরকে কি বলা হয়? গুপ্ত ঘর বলা হয়। 8 নাম্বার সারা বিশ্ব ঘুমাচ্ছে, রাত্রিবেলায় তুমি পড়াশোনা করছো, সকালবেলায় সবাই যখন নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে, টিফিন খাওয়াতে ব্যস্ত, আইপিএল এর স্কোর জানতে ব্যস্ত, আইপিএল নিয়ে আলোচনাতে ব্যস্ত, দেখা গেল তখন তুমি হয়তো রেস্ট নিচ্ছ। সবাই হলো সকালবেলায় ঘুমোচ্ছে, রাত্রিবেলায় ঘুমোচ্ছে। এই যে গোপনে আমার অস্ত্রের শান দেওয়া, এটা কিন্তু 8 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। 8 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমার সফলতার জন্য আমার যে পরিশ্রমটা, সেটা সকলকে জানিয়ে কিন্তু বেশি, যারা সফল হয় তারা কখনো সকলকে জানিয়ে করে না। এই যে গোপনে আমি নিজেকে তৈরি করছি সফল হওয়ার জন্য, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এই এবিলিটি গেনের জন্য যে সচেষ্ট হচ্ছি কাউকে না জানিয়ে, গোপনে, এই গোপনীয়তাটা কিন্তু 8 নাম্বার ঘরে বোঝা যায়। 2 নম্বর এবং 8 নাম্বার ঘরের কানেকশন, একটা জিনিস আজকের দিনে ডেফিনিট ভাবে বলা যায়, সফল হওয়ার জন্য যা যা করার প্রয়োজন, যতটা লড়াইয়ের প্রয়োজন, যতটা নিজেকে ফোকাস করার প্রয়োজন এবং যতটা জ্ঞান অর্জনের প্রয়োজন, কোনোটাই কিন্তু তুমি এখনো করছো না, কেবল হাত ধরে যাচ্ছ, সিটিং স্টোন স্ট্যান্ডিং অন দ্য সিশোর, সেরকম আর কি, জাস্ট লাইক সেরকম কিন্তু তুমি করে যাচ্ছ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সফল এরকম ভাবে হওয়া যায় না। একটা সফল মানুষকে তুমি জিজ্ঞাসা করবে, সে বলতে পারবে কত কেঁদেছে সে, কত যন্ত্রণা পেয়েছে সে, হ্যাঁ, কতবার হেরে গেছে সে, কত রক্তাক্ত হয়েছে সে, কতবার মুখ থুবড়ে পড়ে গেছে সে, কিন্তু আবার নতুন যখন সূর্য উঠেছে, নতুন দিন, আবার উঠে দাঁড়িয়েছে, আবার বলেছে ফাইট ফাইট এবং ফাইট, তবে সে জিতেছে। যেটা এত ইজিয়েস্ট ব্যাপার নয়, অনেক কিছু আহুতি দিতে হয়, অনেক অনেক কিছু আহুতি দিতে হয়। আর তুমি যদি বলো যে কপালের ব্যাপার, কপাল থাকলে জিতবো, সংযোগ থাকলে জিতবো, এই কথাটাও যদি বলো, তাহলে কপাল, আমি ধরে নিলাম তোমার কথাই ঠিক, তাহলে কপালই বলো, ভাগ্য বলো, সংযোগ বলো, তোমাকে সফল করে দিল হয়তো, কিন্তু সফল হয়ে থাকার জন্য কিন্তু তোমার সেই লড়াই, সেই রক্তাক্ত হওয়া, সেই ঘামের গন্ধ এবং ঠিক ঠিক করছে যে চোখের জল কাউকে জানাতে না পারা, হ্যাঁ, এভরিথিং প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাকে টিকিয়ে রাখার জন্য। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই জায়গাটা তোমার একদম সঠিক মতন নেই। এই নেগেটিভিটিকে অনেক আগে কিন্তু অফ করার প্রয়োজন ছিল। 2 নাম্বার 8 নাম্বার ঘর দ্বারা আরেকটা জিনিসও কিন্তু হয়, আমার প্রতি কনফিডেন্স সেইটা কিন্তু খুব একটা বেশি থাকে না। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমি, অন্যের কথায়, তাদের কথাকে প্রাধান্য দিয়ে আমি কিন্তু আমার সিদ্ধান্তে উপনীত হয়ে যাচ্ছি, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গাটা কিন্তু একদম ঠিক নয়। আমি যদি এইবার চন্দ্রকে দেখি, চন্দ্র 1 নাম্বার ঘরে বসে আছে। 1 নাম্বার ঘর মানে হচ্ছে ভিত, স্থাপত্য, মেরুদণ্ড, কাঠামো। 1 নাম্বার ঘর লগ্ন, লগ্নকে শরীর বলা হয়। শরীর মানে এই শরীর নয়, শরীর মানে আমাদের জীবনের যে পরিকাঠামো, জীবনের যে স্থায়িত্ব, জীবনের যে ভিত, তাকে কিন্তু লগ্ন বলা হয়। লগ্নের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে, সফলতার ঘরে বসে আছে। কিন্তু এই বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র বসে থাকলে, বৃশ্চিকের ঘরে যদি চন্দ্র বসে থাকে, তাহলে চন্দ্র কিন্তু সবচেয়ে নিচস্থ অবস্থায় থাকে এবং পাওয়ারলেস হয়ে যায়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। এবার মনে রাখা দরকার, 5 নাম্বার ঘর দ্বারা 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আমার কাঠামোটা যে রিপ্রেজেন্ট করছে যে গ্রহ, আমি কি বলেছি, গ্রহ কিন্তু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে শনি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহদের কথা বলা হয়,
এই গ্রহগুলো কিন্তু কখনো আকাশে বিরাজ করে না, এই গ্রহগুলো আমাদের শরীরের মধ্যে থাকে এবং হরমোনকে রিপ্রেজেন্ট করে। হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের প্ল্যানেটকে। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেটের কথা বলা হয়, এগুলো কখনো আকাশের প্ল্যানেটের কথা কিন্তু বলা হয় না। এই চিরন্তন সত্যটাও পশ্চিম বাংলার 1% অ্যাস্ট্রোলজার বা 1% জনগণ জানলো না। তারা আবার বিপ্লবের কথা বলে, তারা আবার পরিবর্তনের কথা বলে। মনে রাখা দরকার যে এই যে চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে, আমার মন শরীরকে চালিত করছে। আমার মন আমার সমস্ত চাহিদার জন্য যে খাদ্য সংগ্রহ করা, এইটা হচ্ছে আমার চাহিদা। এই চাহিদাটাকে আমি ফুলফিল করবই। এই ডবলিকার কখনোই আসবে না যদি মন নেগেটিভ হয়ে যায়। তাহলে মনের জায়গা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। ফার্স্ট, আমি সফল হওয়ার জন্য আমি কেবল তোমার ভবিষ্যতের সফলতাকে নিয়েই বলবো, আমি উল্টোপাল্টা কোনো ব্যাপার নিয়ে আলোচনা করব না। যেহেতু তুমি একদম বাচ্চা ছেলে, ভবিষ্যৎ জীবনে কর্মটাকেই বেশি প্রেফার করবে। তাহলে তোমার মন কিন্তু সফল হওয়ার জন্য যেভাবে তার মানসিকতা মনোভাবকে শরীরের মধ্যে ইনপুট করা প্রয়োজন, সেটা কিন্তু করছে না। এবার 5 নম্বর ঘরে কিন্তু কেতু বসে আছে। কেতু কিসের কারক গ্রহ? কেতু কি রিপ্রেজেন্ট করে? কেতু হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। কিন্তু মনে রাখা দরকার যে রাহু এবং কেতু এই দুজনকে ছায়া প্ল্যানেট বলা হয়, ছায়া গ্রহ। এই গ্রহগুলোর নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি আমি পজিটিভ গ্রহের সাথে বসে থাকি তাহলে পজিটিভ হয়ে যাব আমি, যদি নেগেটিভ গ্রহের সাথে বসে থাকি তাহলে নেগেটিভ হয়ে যাব। সুতরাং 5 নম্বর ঘরে কেতু বসে আছে কোথায়? মঙ্গলের ঘর, বৃশ্চিকের ঘর, কিন্তু সেখানে চন্দ্র বসে আছে। তাহলে চন্দ্র যখন বসে আছে নিচস্থ অবস্থায়, কেতুও কিন্তু নিচস্থ হয়ে গেল। তাহলে স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে গেল। কেতু যদি নিচস্থ হয়ে থাকে এবং চন্দ্রের সাথে যদি বসে থাকে, তাহলে কখনো কোনো মতে জীবনে যে কোনো ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই হওয়ার জায়গাটা আসবে না। শুধু কর্ম বলে নয়, যে কোনো ক্ষেত্রে 5 নম্বর ঘরের ঘর যে রিপ্রেজেন্ট করছে সফলতাকে, সেই সফলতা কিন্তু কেবল কর্মের সফলতা নয়। যে কোনো আমার জীবনের প্রত্যেকটি যে কর্ম করছি বা যা কিছু করছি, তার সেখান থেকে যে সফলতাটা প্রাপ্তির জায়গা, সেটা কখনো তোমার ক্ষেত্রে আসবে না। যেহেতু কিন্তু এক্ষেত্রে কেতু এবং চন্দ্র নিচস্থ হয়ে গেছে। কেতু এবং চন্দ্র যখন একত্রীকরণ ঘটে যায় এবং নিচস্থ অবস্থায় বসে থাকে, তখন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আমার টোটালি ভুল হয়ে যায়। ফার্স্ট, কেতু এবং চন্দ্র যখন একত্রীকরণ হয়ে যায়, এখন তুমি বাচ্চা ছেলে, ভবিষ্যতে ঋণ করার প্রবণতা চলে আসে। পরবর্তীকালে দেখা যাবে একটা ছোট্ট ঋণ করলাম, সেখান থেকে আরেকটু বড় ঋণ করলাম, আরেকটু বড় ঋণ করলাম। এই প্রবণতার জায়গাটা কিন্তু চলে আসে। খুব সাবধান, গুপ্ত শত্রুতার জায়গাটা চলে আসবে। আমি আমার আচার আচরণ কথাবার্তা শুধু মোলায়েম মিষ্টি ভাবে বললেই যে শত্রু হবে না তা নয়। অনেক ক্ষেত্রে আছে দেখবে যে ঘরে যে ধরনের কথাবার্তা বলবো, বাইরে সেই ধরনের কথাবার্তা বলবো না। আমার স্টুডেন্ট, আমার হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, তাদেরকে আমি বলেছি যে সবসময় কিন্তু আমি আমার কর্মজগতে আমি অনেক এটাকে বোঝাতে নেই। সবসময় কিন্তু আমি অনেক দুর্বল সেটা কখনো বোঝাতে নেই। সবকিছু যেমন এথিক্স রয়েছে, কর্মের এথিক্স রয়েছে, পার্সোনাল লাইফের এথিক্স রয়েছে, সেইগুলো সম্পর্কে তুমি কিন্তু কখনো জ্ঞাত হবে না। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস মাথায় রেখো, শত্রু বানিয়ে ফেলবে কর্মের ক্ষেত্রে। এটা বিশেষ করে কর্মজগতের ক্ষেত্রে, কর্মে যখন তুমি পা দেবে তখন শত্রু বানিয়ে ফেলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সফলতার জন্য, সফলতার ঘর। আমি 11 নম্বর ঘর নিয়ে পরে আসছি, আগে 5 নম্বর ঘরটা নিয়ে বলি। এই যে সফলতা,
সেই সফলতাটাকে আবার আরো বেশি সফলতা ইনক্রিজ কিভাবে করব সেটা 11 নম্বর ঘর জানান দেয়। 11 নম্বর ঘর দ্বারা কর্মফল জানান দেয়। 5 নম্বর এবং 11 নম্বর ঘরের মধ্যে একদম দুটো কিন্তু একদম পরিপূরক যাকে বলা যেতে পারে, কিন্তু তোমার 5 নম্বর ঘরটা মারাত্মক নেগেটিভ হয়ে যাওয়ার জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমার মনের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে। মনটাকে কিন্তু সদর্থক করতে হবে, নেতিবাচক দৃষ্টিভঙ্গির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে প্রথমত হচ্ছে ওই যে বললাম গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এই নেগেটিভিটিকে তুমি যদি অফ না করতে পারো তাহলে, এবং আরেকটা জিনিসও দেখবে যে মানসিক স্থিরতার ভীষণ অভাব হবে। আমি আনন্দে আছি বা আমার মধ্যে যে একটা কন্ট্রোলিং ব্যাপার, মনটাকে কন্ট্রোল করা, সেটা তোমার হাতে থাকবে না। আবেগী হয়ে যাবার জায়গা, একসময় খুব আনন্দের মধ্যে আছি, একসময় একদম ডিপ্রেশনে চলে গেলাম, একসময় মন অস্থির হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনটা যদি তোমার কন্ট্রোলে না থাকে তাহলে কখনোই কিন্তু মনের সঠিক ব্যবহার তুমি করতে পারবে না। যদি না করতে পারো তাহলে তোমার শরীর, তাহলে তোমার কর্ম, তাহলে তোমার অধ্যাবসায়, তাহলে তোমার যে মানে কি বলবো ঊর্জাগত জায়গা, সমস্ত কিছু কিন্তু ফ্লপ হয়ে যাবে। এটা মাথায় রাখার প্রয়োজন। আমি যদি এরপর মঙ্গলকে লক্ষ্য করি, মঙ্গল কিন্তু 5 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। যেমন এই যে 10 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে। 6 নাম্বার ঘর দ্বারা সার্ভিসকে বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকে বোঝা যায়। এছাড়া রোগ, ঋণ, ফিন, হ্যানত্যান এগুলো তো অনেক কিছু আছে, কিন্তু যেগুলো মূল প্রাত্যহিক জীবন, তারপরে হচ্ছে সার্ভিসের জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নাম্বার ঘর। 6 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু গুরুর সাথে কতটা কানেক্ট হতে পারছি তাকেও কিন্তু বোঝা যায়। এখন মঙ্গলকে যদি দেখা যায়, সে কিন্তু বেশ ভালো অবস্থার মধ্যে রয়েছে, কেননা কর্মের যে ভাব, কর্ম টোটাল বিজনেস করি, চাই সার্ভিস করি, যাই করি, কর্মের যে প্রেক্ষাপট সেটা কিন্তু 10 নম্বর ঘর দ্বারা কানেক্ট করা হয়। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে সেটা অত্যন্ত পজিটিভ তোমার কর্মের ক্ষেত্রে। কিন্তু 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু চন্দ্র এবং কেতুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল। তাহলে এটাকে ঠিক করার প্রয়োজন আছে। এবার মঙ্গল যেখানে বসে আছে 10 নাম্বার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে, বৃহস্পতি ফ্যান্টাস্টিক জায়গা। বিশেষ করে আমি যেটা লক্ষ্য করতে পারছি 9635 কানেকশনের মধ্যে দিয়ে, যে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু বৃহস্পতি, তাই না, 69। আর সবচেয়ে বড় কথা, লগ্নে কিন্তু তোমার বৃহস্পতি বসে রয়েছে চন্দ্রের ঘরে, তাহলে বৃহস্পতি তো পজিটিভ। তাহলে বৃহস্পতি এবং মঙ্গল একত্রীকরণ তোমার কর্মের যে জায়গাটা স্ট্রং করে দিচ্ছে। কিন্তু মনে রাখা দরকার যে মঙ্গল এবং বৃহস্পতি 6 নাম্বার ঘরে যে কানেকশন ক্রিয়েট করছে, সেখানে শুক্র বসে রয়েছে। শুক্র মানে আমরা শুক্রাচার্যকে বলি, এগুলো বোঝাবার জন্য যাচ্ছে। কিসের ব্যাপার না, অসুরদের তিনি গুরু, মানে অশুভত্বের তিনি গুরু। আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, মানে শুভত্বের গুরু। শুভ এবং অশুভকে বোঝাবার জন্য জাস্ট একটা অলৌকিক গল্পই বলো বা ধার্মিক গল্প বলো, এই গল্পগুলোকে বলা হয়। তাহলে বৃহস্পতি এবং শুক্রের একত্রীকরণ কখনো পজিটিভ হতে পারে না। একটা ঘরের মধ্যে যদি অশুভত্বের গুরু এবং শুভত্বের গুরু একসাথে বসবাস করে, তারা কখনো একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে না। তাহলে 6 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল। 11 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে শুক্র, এই বৃহস্পতি এবং মঙ্গলের সাথে কানেক্ট হয়ে গেল বলে। তাহলে নেগেটিভিটিটা অফ করলেই কিন্তু 6 নাম্বার ঘরটা স্ট্রং হয়ে যাবে। তুমি 2003 সালে জন্মেছো, হাতে কোনো স্টোন থাকলে তাহলে তো গেল, যদি স্টোন না থাকলে থাকে তাহলে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন আছে। কিন্তু মঙ্গলের অবস্থান খুব একটা খারাপ নয়, ফিজিক্যালি মঙ্গল বলবান হয়ে রয়েছে,
কিন্তু মঙ্গলের যে ঘর, বিশেষ করে 5 নাম্বার যে ঘরটা, সেখানে চন্দ্র এবং কেতুর ব্যাড রিফ্লেকশন জীবনে সফলতা আসতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা, সফলতার জন্য নিজেকে যে তৈরি করা, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বুঝতে পেরেছো? এইবার যদি আমি বুধকে লক্ষ্য করি, বুধ কিন্তু 12 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং সেই বুধ কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। প্রথমত 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়, আর 12 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের কি কি হাতছাড়া হয়ে যাবে, চলে যাবে, বেরিয়ে যাবে, এটা কিন্তু বোঝা যায়। একটা হচ্ছে আশা, আরেকটা হচ্ছে চলে যাওয়া। এই চলে যাওয়াকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে বুধ মানে কিন্তু উপস্থিত বুদ্ধি। এটাকে তোমাকে জানার প্রয়োজন আছে। বুধ মানে আমি একটা মারাত্মক প্রবলেমের মধ্যে পড়েছি, চাট করে একটা উপস্থিত বুদ্ধি দ্বারা সেই প্রবলেম থেকে সাইড ট্যাকেল করে বেরিয়ে চলে গেলাম। বা দেখা যাচ্ছে সবাই যেই কাজটা করছে, আমি বিজনেস করছি, সবাই দেখা যাচ্ছে যে বিজনেস পলিসি অ্যাপ্লাই করছে, আমি সেটা করলাম না। এই যে সবাই যেটা করছে আমি সেটা করছি না, আমি অন্যভাবে সকলের চাইতে আলাদা হয়ে যাচ্ছি, এটা কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। বুধ রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের ব্যবসাকে, ব্যবসা কারক গ্রহ বুধকে কিন্তু বলা হয়। কেমন? বুধ আমাদের ঊর্জাগত জায়গাকেও কিন্তু রিপ্রেজেন্ট যদিও করে। তার কারণ যখনই আমি আমার মনের মধ্যে আমার যে মানসিক পাওয়ারটাকে যখনই আমি নাড়াতে পারবো, সঠিক মতন চাল চালতে পারবো তার দ্বারা, উপস্থিত বুদ্ধির দ্বারা, তখনই কিন্তু শরীরও আমার কথা বলবে। এটা সায়েন্স বলছে, আমি বলছি না। কিন্তু মনে রাখা দরকার আছে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাই জন্য 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মানে ঊর্জার জায়গাটা, 3 নাম্বার ঘর মানে ঊর্জার জায়গাটা, ঊর্জাগত জায়গাটা, মনোভাব মানসিকতার জায়গাটা, এটা পজিটিভ ভাবে 7 নাম্বার ঘরকে হিট করতে পারছে না, বিকজ 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাই সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে না, সেটা বেরিয়েও যাচ্ছে, সেটা আসছে না আমার কাছে। তুমি নিজেই বুঝতে পারবে মানসিকতা, মনোভাবের জায়গাটা ডিক্রিজ হয়ে যাবে, বা কনফিডেন্স লেভেল মানে কনফিডেন্ট না হওয়ার জায়গা, সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কাজটা করছি সেই কাজ মানে সেই কাজ সম্পর্কে আমি দক্ষ নই, বা আমি ভবিষ্যতে যেটা হতে চাইছি, প্রফেশনালি যেটা করতে চাইছি, সেটা সম্পর্কেও আমি কিন্তু এখনো আমার স্থিরই করতে পারিনি, আমি এর দিকে যাব না, বির দিকে যাব না, সির দিকে যাব। আমি মোটামুটি এই পড়াশোনা করেছি, পড়াশোনা করে মোটামুটি এইটা শিখছি, তারপর দেখি ওখান থেকে কোনো রুট বেরোয় কিনা। একটা সফল মানুষকে জিজ্ঞেস করো, এরকম করে সফল হওয়া যায় না। আমি চলতে তো থাকি, তারপর দেখি 5টা রুট যদি বেরোয়, সেখানে কোন রুটটায় গেলে আমি চট করে একটা চাকরি পেয়ে যেতে পারবো এবং আমি দারুণ সুখী হয়ে যেতে পারবো। এটা কখনো জীবন নয়। হ্যাঁ, সাবলুডোই বলো বা এই যে ভিডিও গেমস বলো, এগুলো জীবন নয়। জীবনে আগে থেকে একটা অ্যাম্বিশন প্রয়োজন, এবং সেইটা নির্ধারণ করে দেয় কিন্তু একজন অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, যে তুমি এই রুটে যাও, এই রুটে গেলে কিন্তু তুমি একদম সফল হতে পারবে। তারপরে তো তোমাকে কর্ম করতে হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু তিনি যদি রিয়েল গুরু হন, তাহলে কিন্তু তিনি তোমাকে গাইড করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। তোমার ব্যবসার জায়গাটা কিন্তু ভীষণ শুভ, কেননা 7 নাম্বার ঘরে বুধ, 7 নাম্বার ঘরটা মকরের ঘর। মনে রাখা দরকার 8 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে শনি বিশেষ করে কিন্তু 8 নাম্বার ঘরে শনি এবং বুধ অত্যন্ত পাওয়ারফুল হয়, মারাত্মক পাওয়ারফুল হয়। 7 নাম্বার ঘরেও কিন্তু বুধ এবং শনির একত্রীকরণ ডেপথকে কিন্তু ইন্ডিকেট করে। তুমি সঠিক মতন একটা সাবজেক্টে যদি ডুবতে পারো, তাহলে মণি মাণিক্য তুমি কুড়িয়ে আনতে পারবে। ডেপ বলতে এটাই বোঝাতে চাইছে, সেই ক্ষমতা তোমার রয়েছে, এটা কিন্তু ইন্ডিকেট করছে। তুমি সার্ভিসের দিকে গেলেও তোমার কিন্তু ব্যবসাতেও চরম উন্নতির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। 5 নাম্বার ঘরের নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। বৃহস্পতি দ্বারা, বৃহস্পতি 6 নাম্বার ঘরে এবং 9 নাম্বার ঘরে বসে রয়েছে। বৃহস্পতি তোমার অত্যন্ত পাওয়ারফুল হয়ে বসে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল। তোমার একজন প্রপার গুরুর প্রয়োজন ছিল, পথ প্রদর্শকের প্রয়োজন ছিল, টিচারের প্রয়োজন ছিল, তাহলেই কিন্তু তুমি আগুনের গোলা।
বৃহস্পতি মানে আমরা সাধারণত দেখবো বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে যাচ্ছে, কেন? মাল দাও, করি দাও, করি দাও। বৃহস্পতি মানে আমরা ভাবি যে অর্থনৈতিক জায়গা, তা নয়। বৃহস্পতি মানে এই অর্থনৈতিক জায়গায় সবকিছু কিন্তু শুক্র দ্বারা ক্যালকুলেট করা হয় বা অন্যান্য আরো অনেক কিছু দ্বারা ক্যালকুলেট করা হয়, কিন্তু বৃহস্পতি মূলত ইন্ডিকেট করে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা। এই যে জ্ঞান এবং প্রজ্ঞা মানেটা কি? দেখা যাচ্ছে আমি একটা কাজ করছি, সেই কাজটা, যে কাজটাই করছি, প্রফেশনালি নন প্রফেশনালি যে কাজটাই করছি, সেই কাজ সম্পর্কে তীক্ষ্ণ জ্ঞান আমার। এই যে সেই কাজটা সম্পর্কে যে নলেজটা আমি গেইন করছি বা গেইন করেছি, সেটা ইন্ডিকেট করে কিন্তু বৃহস্পতিকে। সুতরাং 6 নাম্বার ঘরে বৃহস্পতি অত্যন্ত বলবান এবং 1 নাম্বার ঘরে বৃহস্পতি বসে আছে অত্যন্ত পজিটিভ। স্যার, তাহলে আমি কোনো কিছু গেইন করতে পারছি না কেন? 1 নাম্বার ঘরে যে বলবান হয়ে বৃহস্পতিটা বসে রয়েছে, সেই বৃহস্পতি 1 নাম্বার ঘর চন্দ্রের ঘরে বসে রয়েছে, সেই চন্দ্র কিন্তু নিচস্থ বা পাপ গ্রহে রূপান্তরিত হয়েছে নেগেটিভ কেতুর সাথে, এবং 5 নাম্বার ঘর বৃশ্চিকের ঘরে চন্দ্র পাওয়ারলেস বলে চন্দ্র নেগেটিভ হয়ে গেছে। এই চন্দ্রের নেগেটিভিটিটার জন্য বৃহস্পতি তার পাওয়ার দিতে পারছে না, চন্দ্র এবং কেতুর নেগেটিভিটি। তাহলে এই চন্দ্র এবং কেতুর নেগেটিভিটিকে যদি অফ করা হয়, তাহলে বৃহস্পতি কিন্তু পরিপূর্ণ পাওয়ার এই ছকের মধ্যে কিন্তু ডেফিনিট ভাবে দিতে পারবে। বুঝতে পেরেছো? অত্যন্ত। আর তার ফলে কি হয়ে যাচ্ছে দেখো, 6 নাম্বার ঘরটা সার্ভিসের জায়গা, সার্ভিস সম্পর্কে তুমি অজ্ঞ হয়ে রয়েছো, কি করবে নিজেও জানো না, দেখি কম্পিউটারটা শিখি, তারপর কিছু যদি পাওয়া যায়। কিন্তু বৃহস্পতি তোমার মনোবান, কেন? চন্দ্র মন, এই মনটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার কিন্তু জীবনে ক্রিয়েট করার জন্য জ্ঞান এবং প্রজ্ঞা কোন রকমের ইনক্রিজ করছে না, শক্তিটা কিন্তু রয়েছে। যেমন আমাদের 75 লক্ষ জিবি আমাদের ব্রেনের মধ্যে মেমোরি কার্ডটা তো রয়েছে, আমরা 1 জিবিও সেটাকে ব্যবহার করি না, সেরকম তোমার সবকিছু রয়েছে, কিন্তু সেটাকে তুমি ব্যবহার করতে পারছো না, তার কারণ ব্লক হয়ে রয়েছে। 9 নাম্বার ঘর দ্বারা কিন্তু কি বোঝানো হয়, যদি নরমালি দেখা যায়, যদি তোমার ক্ষেত্রে প্রথম যদি আমি অবস্থানটা দেখি, তাহলে হচ্ছে সারা জীবনের ভাগ্যকে বোঝা যায়। তাহলে 9 নাম্বার ঘরটা বৃহস্পতি চন্দ্র দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার জন্য সফল হতে পারবে না, তার কারণ চন্দ্র এবং কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট। আর 9 নাম্বার ঘর মানে ভাগ্যহীন হয়ে যাওয়া, সংযোগটাই ক্রিয়েট হবে না। ভাগ্য মানে কি? সংযোগ, সংযোগ করিয়ে দেওয়া, এইবার বাদবাকি তোমার খেলা, কিন্তু এই যে সংযোগটাই সঠিক মতন ক্রিয়েট হবে না 9 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাবার জন্য। কিন্তু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ। আচ্ছা, এইবার যদি শুক্রের জায়গায় চলে আসি, বাবা শুক্রটা কিন্তু তোমার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমি পরে আসছি। শুক্রটা অত্যন্ত 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, হ্যাঁ, শুক্র শনি একসাথে বসে আছে, শুক্র ভাবগত, শনি 11 নাম্বার ঘর। 11 নাম্বার ঘর দ্বারা কিন্তু কর্মফলের জায়গা বোঝা যায়। 11 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি একটু সফল হলাম, সেখান থেকে আরো বেশি সফল হলাম, সেখান থেকে আরো সফল হলাম, এই যে আরো সফল হচ্ছি এইটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, কর্মফলের জায়গা এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাকে কিন্তু বোঝা যায়। কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এই শুক্রটাও কিন্তু তোমার এই ছকের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে না, তার কারণ বৃহস্পতি এবং মঙ্গল দুটো পাওয়ারফুল গ্রহের মধ্যিখানে সে বসে রয়েছে, তার সাথে সে যুঝতে পারছে না। বৃহস্পতি শুক্র মঙ্গল বসে থাকার জন্য বৃহস্পতি এমনিতেও চন্দ্রের দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে, মঙ্গল শুক্রের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, শুক্র মঙ্গলের দ্বারা এবং বৃহস্পতির দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে এই যে ব্লক হয়ে যাওয়া, এটাকে ওপেন করে দিতে পারলেই কিন্তু তোমার জীবনটা অন্য ধারায় বইতো, অন্য খাতে বইতো, সেটা কিন্তু তুমি বুঝতে পারলে না। এটাকে ঠিক করার প্রয়োজন আছে। শনি কিন্তু, শুক্র অত্যন্ত পজিটিভ, শনিকে যদি লক্ষ্য করা যায় 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তুমি কিন্তু অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, মানে মানুষ হিসাবে তুমি খুব ভালো, বুঝতে পেরেছো? তার কারণ শনি কিন্তু বুধের সাথে বসে রয়েছে, ভেরি নাইস,
8 নাম্বার ঘরে শনি বসে আছে। 8 নাম্বার ঘরে শনি বসে থাকলে খুব ডেপথ দেয়, কিন্তু 7 নাম্বার ঘরে শনি পজিটিভ। ফিজিক্যালি শনি আবার বসে আছে কোথায়? শুক্রের ঘরে। শনি অত্যন্ত পজিটিভ। মনে রাখা দরকার 8 নাম্বার ঘরটা কিন্তু কুম্ভের ঘর, সেখানে শনি বসে রয়েছে, সেখানে কিন্তু সূর্যও বসে রয়েছে। 8 নাম্বার ঘরে যখন সূর্য মানে কি ফ্লাকচুয়েশনের কারক গ্রহ, আইন, রিয়েলিটি, সততার কারক গ্রহ হচ্ছে সূর্য। শনির সাথে, শনি মানে ডিসিপ্লিন, যখনই এই দুটো গ্রহের মধ্যে সংঘর্ষ ঘটলো, মনে রাখা দরকার 8 নাম্বার ঘরে সূর্য এবং শনির কম্বিনেশন ক্রিয়েট হলে মানহানি, সম্মানহানি, পারিবারিক মর্যাদাহানি তোমার জন্য, এবং যে দোষ তুমি করবে না সেই দোষ ব্লেম পাওয়ার জায়গা লক্ষ্য করা যাবে। ভীষণ সাবধান, ভীষণ ভীষণ এবং ভীষণ সাবধান। বন্ধু ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এই রবি কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সুতরাং আত্মীয় পরিজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এখান থেকে গুপ্ত শত্রুতা এবং গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানে কিন্তু তোমাকে থাকতে হবে। শনি এত সুন্দরভাবে 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে রইল। 7 নাম্বার এবং 8 নাম্বার ঘর, 7 নাম্বার ঘরটা পজিটিভ হয়ে রয়েছে, 8 নাম্বার ঘরে শনি এবং সূর্য। সেই শনি 11 নাম্বার ঘরে বসে থাকার জন্য তুমি এমন কিছু ভুল কাজে লিপ্ত হয়ে যাবে, বা এমন একটা অন্যের কথাতে ভুল পথে চলে যাবে, বা ইমোশনালি যখন তুমি কোনো সিদ্ধান্তের জায়গায় চলে যাবে, বা অন্য কারোর কথা শুনে যখন তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন তোমার কর্মফলটা, মানে যে কর্মটা করছো সেই কর্মের ফলটা তুমি সঠিক পাবে না, এবং সেটাই তোমার ব্যর্থতার কারণ হবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ ভীষণ এবং ভীষণ সাবধান। রাহু 11 নাম্বার ঘরে বসে আছে, রাহু 11 নাম্বার ঘরে বসে আছে। তাহলে কি হয়ে গেল? 8 নাম্বার ঘরে শনি এবং সূর্যের একত্রীকরণ, এটা কিন্তু নেগেটিভ। সে ফিজিক্যালি 11 নাম্বার ঘরে বসে আছে এবং সেখানে কিন্তু রাহু বসে আছে। তাহলে 8 নাম্বার ঘরের নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নিল কিন্তু শুক্র শনির কম্বিনেশন, এবং রাহু কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নিল। তাহলে 11 নাম্বার ঘরে বসে রাহু কিন্তু 3 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে। তার ফলে ঊর্জাগত যে জায়গাটা বা আজকের দিনের ভাগ্যকে বা সংযোগকেও কিন্তু বোঝা হয় 3 নাম্বার ঘর দ্বারা, মানসিকতা মনোভাবকে বোঝা যায় 3 নাম্বার ঘর দ্বারা। সেই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। 5 নাম্বার ঘরটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল, সফলতার জায়গা, রাহুর দৃষ্টি সেখানেও পড়ছে। আবার 7 নাম্বার ঘরটা, সেটা সবচেয়ে পজিটিভ ছিল, সেটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? কমিউনিকেশন স্কিলের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে। তুমি এবং আমি মিলে আমরা মানুষের সাথে সঠিক মতন আদান প্রদান করা, কমিউনিকেট করার জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি কেতুকে দেখি, 5 নম্বর ঘরে কেতু একদম নেগেটিভ হয়ে বসে রয়েছে চন্দ্রের সাথে। সে আবার কিন্তু 9 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাহলে কি বললাম? সংযোগের জায়গাটা, নেগেটিভ ইনফ্লুয়েন্স। 11 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে, কর্মফলের জায়গাটা, সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা, এবং 1 নম্বর ঘরটাকেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। আমার কাঠামো, পরিকাঠামো, ভিত নেগেটিভ হয়ে যাচ্ছে। কেতু যখন 1 নম্বর ঘরে দৃষ্টি দেয়, ইমিডিয়েট নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন, নয়তো জীবনে কোনো দিক দিয়ে স্যাটিসফ্যাকশন কখনোই হওয়া যায় না। একটা কথা অবশ্যই তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, এই ছকের মধ্যে 1, 8, 11, 12, মানে এই 1, 8, 11, 12 দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হচ্ছে। এই দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হলে তুমি কোনো দিন, এখন যদিও তুমি সেরকম পরিশ্রম করছো না, কখনো যদি 80% পরিশ্রম করো, দেখবে 30 থেকে 40% বেশি তুমি রেজাল্ট পাবে না। ফার্স্ট। সেকেন্ড কথা, 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর, কেননা বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের অবস্থান, 8 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর যখন নেগেটিভ হয়ে যায়, বাস্তু দোষ ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পেরেছো? বাস্তু দোষ মানে কখনো কিন্তু বাস্তুর দোষ হয় না। বাস্তু দোষ মানে আমি যেখানে বসবাস করছি সেই বসবাস স্থানের সাথে আমার পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয় না।
তার ফলে দেখবে সবসময় ইনসিকিউর হয়ে থাকা, আমি আলটিমেট কি চাই, আমি মনের মধ্যে সবসময় কিন্তু পরন্তুর একটা ব্যাপার থাকবে এবং স্যাটিসফাই কখনো তুমি হতে পারবে না এবং সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা থাকার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। মনে রেখো, তুমি যদি দেখা গেল দিল্লিতে, দেখা গেল চাঁদে, দেখা গেল মঙ্গল গ্রহে গিয়ে তুমি জমি কিনে বাড়ি বাড়িয়ে থাকছো, সেখানেও কিন্তু বাস্তু দোষের শিকার তুমি হয়ে যাবে। তার কারণ বাস্তু দোষ মানে কখনো বাস্তুর দোষ হয় না। এই নিয়ে আমি অনুষ্ঠান করেছি, তুমি দেখেছো কিনা জানি না, না দেখলে দেখবে। বাস্তু দোষ মানে আমার ছকের মধ্যে যদি বাস্তু দোষ থাকে, তাহলে আমি যেখানে গিয়েই থাকি না কেন, কোনো হোটেলে গিয়েও যদি থাকি, তাহলে সেখানেও কিন্তু আমার বাস্তুর সাথে পজিটিভ কানেকশন ক্রিয়েট হবে না। তোমার দুর্ভাগ্য যোগ খণ্ডন করা ভীষণ প্রয়োজন এবং বাস্তু দোষের নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ করা ভীষণ প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তোমার 7 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর অত্যন্ত পজিটিভ। বা শুধু এই ঘরগুলো বলবো কেন, অনেক কটা ঘরই কিন্তু পজিটিভ, যেখানে কিছু কিছু নেই। যেমন 6 নাম্বার ঘরে যদি মঙ্গল বৃহস্পতির সাথে শুক্র অবস্থানটাকে সরিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এইটা পজিটিভ হয়ে যায়। 8 নাম্বার ঘরে যদি সূর্যটাকে পাওয়ারলেস করে দেওয়া যায়, তাহলে 8 নাম্বার ঘরটা শনির ঘর অত্যন্ত পজিটিভ। তাহলে এই নেগেটিভিটি গুলোকে কিন্তু যদি অফ করা যায়, জীবনের ডেফিনিট ভাবে সফলতা তুমি হাসিল করবেই করবে। জীবনটা ইয়ার্কি মারার জিনিস নয়। ইমিডিয়েট হাতের মধ্যে কোনো স্টোন পড়ে থাকলে খুলে ফেলবে, আর ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তোমাকে করতে হবে। এই হচ্ছে তোমার টোটাল প্রেডিকশন, একদম মানে ডিটেলিং করে দিলাম। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি আশা করি, আমি বিশ্বাস রাখি তোমার সেরকম ভাবে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি তোমার কোনো প্রশ্ন থাকে, কেননা তোমার প্রেম বিবাহ ফিবাহ এইসব নিয়ে কিন্তু আমি এখন বলবো না, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর প্রেম বিবাহ ফিবাহ হ্যানত্যান সবকিছু। তাকে তবুও তোমাকে বলে রাখি যে কখনো কিন্তু কোনো প্রেম করতে যেও না। প্রেমের জায়গায় মারাত্মক লোকসান হয়ে যাওয়ার জায়গা, মেন্টালি ডিপ্রেস হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবে। যাই হোক, এগুলো নিয়ে আমি বলবো না। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, প্রেডিকশনটা শুনবে, শোনার 24 ঘন্টার মধ্যে 9903136903 এই হোয়াটসঅ্যাপে তোমার কিছু জানার থাকলে তুমি আমার কাছে জানবে, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। আর রেমিডি যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, রেমিডি আমি ওরকম করে চাইলেই দিয়ে দিই না। রেমিডি অ্যাপ্লাই করতে চাইলে প্রথমে লিখিত গ্যারেন্টি দিতে হয় আমাকে, যে আমি আপনার কাছে পুরোপুরি নিজেকে সারেন্ডার করে দেব, আপনি যেমন বলবেন সেরকম ভাবে আমি চলবো। যদি গ্যারেন্টি দিতে পারো, তবেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ মারফত রেমিডিটা কিভাবে নিতে হবে, তার দাম কত, এভরিথিং কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত বলবো। কিন্তু তার আগে লিখিত গ্যারেন্টি আমাকে দিতে হবে। আজকের মতন এটুকুই, নমস্কার।